শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান তাজনিনা হাসান। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। এর আগে ভিন্ন মত হওয়া 9 বিষয়ের বাস্তবায়ন নিয়ে কমিশন পরামর্শ নিতে চায় বিশেষজ্ঞদের। শুক্রবার জাতীয় সংসদের এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন ছিল। সেখানে একথা জানান সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার প্রত্যাশা, সব দলের ঐকমত্যে শিগগিরই স্বাক্ষরিত হবে জুলাই সনদ। সরকার গঠিত 5টি সংস্কার কমিশনের সুপারিশকৃত 166টি বিষয় নিয়ে চলতি বছরের 20 মার্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রথম ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ ধাপের 44 অধিবেশনে 62টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। পরে 25টি বিষয় পুরোপুরি বাদ দিয়ে 2 জুন থেকে 20টি মৌলিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এ ধাপে 23 দিনের সংলাপে ভিন্নমত ছাড়াই ঐকমত্যে পৌঁছানো যায় 11টি বিষয়ে। বাকি 9টি বিষয়ে আসে নোট অব ডিসেন্ট বা আপত্তি। সরকারের 1 বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, এসব নোট অব ডিসেন্টের বিষয়সহ জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায় কমিশন। আগামী রোববার থেকে শুরু হবে সেই বৈঠক। নোট অব ডিসেন্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলবো যে আসলে এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অভিজ্ঞতাটা কি, আমাদের বাস্তবতাটা কি, এবং যারা হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আবারও শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। অবশ্য কবে নাগাদ জুলাই সনদ স্বাক্ষরিত হবে তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে বলছেন কমিশনের সহসভাপতি। খসড়া আমরা আবার পাঠাবো, তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে যে বাস্তবায়নের পথটা কি হবে। নির্বাচন সংক্রান্ত 27টি বিষয়ে সংস্কারের সুপারিশ করে কমিশন। ভোটের আগেই সেসব বাস্তবায়নের উপর জোর দেয়া হয়। আশা রাখতে চাই এখনো যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। এছাড়া প্রথম পর্যায়ে গঠিত 6টি সংস্কার কমিশনের 165টি সুপারিশ নির্বাহী আদেশ, বিধি প্রণয়ন এবং অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে পাঠায় ঐকমত্য কমিশন। এই আলোচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। 1 বছরে কতটা সফল ও ব্যর্থ গণঅভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব সন্ত্রাস প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ সরকার। তবে সরকারের নীতি নির্ধারকদের এই ক্ষেত্রে ভিন্ন মত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, ধ্বংসপ্রাপ্ত এবং ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে সরকার। গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি গড়ে দেওয়ার পাশাপাশি সাফল্য এসেছে অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই প্রত্যাশা সরকারের 1 বছরে কতটা পূরণ হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটা ব্যর্থ হয়েছে। বিভাজন বেড়েছে সমাজে, প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও। মব সন্ত্রাস যেগুলি হচ্ছিল বিভিন্ন জায়গায়, সংখ্যালঘু জাতিসত্তার মানুষ, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু তারপরে নারী, এদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলির বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত কণ্ঠ ছিল না। সরকারের মধ্যে থেকে কেউ এটাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশও গত 15 বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনো আইন অনুযায়ী চলছে না। আর ফলে এই যে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব
মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলো তো আমরা অহরহ দেখছি। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ যারা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো একটা কারণে আপনার উপরে, তো তারা গিয়ে নিজেরাই কমপ্লেন করছেন, নিজেরাই অভিযোগকারী, নিজেরাই তদন্তকারী, নিজেরাই বিচারকে এক্সিকিউট করে ফেলছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেছেন তারা। অর্থনৈতিকভাবে যে সমস্ত তৎপরতা আগে চলতো সেগুলি চলছে। বৃহৎ ব্যবসায়ী তারা আবার নিজেরা নানা রকমভাবে ঘুষ টুস দিয়ে আবার নিজেরা টিকে থাকার চেষ্টা করছে। ঋণ খেলাপির পরিমাণটা বেড়েছে এর মধ্যে। মানুষের বেকারত্ব, খেতে পাওয়া না পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য এইগুলি সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। মজুরির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তবে মেয়াদ ও কার্যক্রম বিবেচনা করলে এসব ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। বলছেন, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদসহ 12 ক্ষেত্রে অর্জন রয়েছে সরকারের। প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাবে সৈয়দা রিজওয়ানা তুলে ধরেছেন সরকারের কার্যকর নানা পদক্ষেপ। জানান, এই সময়ে মূল্যস্ফীতি 14 থেকে কমে 8.48% নেমেছে, প্রবাসী আয় হয়েছে রেকর্ড $30.33, রপ্তানি বেড়েছে 9 ভাগ। আমাদের ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না, তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকা। সৈয়দা রিজওয়ানা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে সফলতা ব্যর্থতার সাধারণ ব্যারোমিটার দিয়ে মাপার সুযোগ নেই। নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে চেষ্টার কোনো কমতি নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। তাদের কারণেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলায় এসে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে, পাশাপাশি সরকারি ভাতাও পাচ্ছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সাথে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপনের কথাও জানান আদিলুর রহমান খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনাদেরও মতামত নিতে হবে। নিয়ে আমরা এমন জায়গায় এটা স্থাপন করতে চাই যেটা চিটংয়ের যারা শহীদ তাদের ব্যাপারে স্মৃতিটা অম্লান থাকে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো। বাদ জুমা অনুষ্ঠিত মতবিনিময়ে যোগ দেন 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তারেক রহমান সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটেছে ফ্যাসিবাদের পতন। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত, এই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের। তার অভিযোগ, নানাভাবে জামায়াত মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। পিআর নয়, বিদ্যমান ব্যবস্থায় জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন।
এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই বিএনপি নেতা। হাফিজউদ্দিন বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করতে কূটচালের পরিকল্পনা করছে, তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। একথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলেও জুলাই শহীদদের পরিবার এবং আহতদের এখনও পুনর্বাসন করা হয়নি। জীবন মৃত্যুর মাঝে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই কর্মসূচিতে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন ছাত্র যুবকদের তুলনায় শ্রমিক শ্রমজীবী মানুষ। কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের জীবন নিরাপদ হয়নি। শ্রমিকদের মজুরি এখনো কোনো মানবিক মজুরি এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। এই সরকার যদি ফেল করে তার কিছু দায়িত্বভার আমাদের উপরে পড়বে। সেজন্য সরকার 33 নম্বর না পেলেও কয়েক নম্বর গ্রেস দিয়ে সরকারকে আমরা পাশ করিয়ে দিচ্ছি। গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা হয়েছে চান্দনা এলাকায়। প্রথম দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা তুহিনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ময়মনসিংহে গ্রামের বাড়িতে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তুহিনের মা বাবা, বাড়িতে শোকের মাতম। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন করা হবে তাকে। জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় আসাদুজ্জামান তুহিনের জানাজা। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করা হয়। তুহিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের উদ্দেশ্যে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা। সবশেষ কোরবানির ঈদে বাড়ি গিয়েছিলেন তুহিন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা, নানা গল্প করেছিলেন পরিবারের সাথে। জানিয়েছিলেন আগামী দিনের পথ চলার কথা, কিন্তু এখন সব শেষ। আমার ভাই কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার বাইরে। তার 2টা সন্তান। পিতার তো সন্তানের মাটি দেয়, পিতারই মাটি দিলে সন্তানের। ঈদের আগের দিন আসছিল, ঈদের দিন চলে গেছে আর কি, ওর কর্মস্থলে গাজীপুরে। নৃশংস এই হত্যার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই, তাও দ্রুত বিচার চাই। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিকের উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার কনিষ্ঠ তুহিন। 2005 সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয় এই গণমাধ্যম কর্মীকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীরা শনাক্ত। সিসি ফুটেজে অস্ত্র হাতে স্পষ্ট দেখা গেলেও এখনও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন হিসেবে 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে সাংবাদিককে হত্যা নাকি আকস্মিক কোনো ক্ষোভ। চিকিৎসাধীন বাদশা মিয়ার সাথে ওই নারীর সম্পর্ক কি, সেটি জানা গেলেই হত্যার মোটিভ জানা যেত। অন্যতম সাক্ষী বাদশাহ গুরুতর আহত হওয়ায় তার কাছ থেকেও মেলেনি তেমন কোনো তথ্য। বিস্তারিত দেখুন রাব্বি সিদ্দিকের রিপোর্টে।
গাজীপুরের চৌরাস্তা এলাকায় শত শত মানুষের সামনেই স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে রাস্তায় ফেলেই তাকে এলোপাতাড়ি কোপানো হয়। সিসি ফুটেজে হত্যায় জড়িত ব্যক্তিদের দেখা যায়। প্রকাশ্যে একজন মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থমথমে পুরো শহর। একটা লোকরে এইভাবে কুবাইয়া জখম করলো, একটা মানুষ প্রতিবাদ করলো না। প্রত্যেকটা দোকানপাট খোলা ছিল। পাবলিক চলে ওদেরকে অ্যাটাক করতে পারতো, ওদেরকে হেস্ত করতে ধরা যাইতো, কিন্তু পাবলিক তো সেই উদ্যোগটা নেয়নি। দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ। আমার জীবনে তো রিস্ক আছে, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে। আমি সবসময় চিন্তা করি আমি কিভাবে বাঁচতে পারি। আতঙ্কে আছে গাজীপুরের সাধারণ মানুষজন। গেল 6 মাসে থানার পরিসংখ্যান বলছে মোট 59-এরও বেশি হত্যার ঘটনা ঘটেছে এই গাজীপুরে, কিন্তু একটি ঘটনারও কোনো কুলকিনারা করেনি আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার ঘটনায় এরই মধ্যে বাসন থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা 24 থেকে 25 জনকে আসামি করেন মামলায়। দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। তুহিনের সহকর্মীদের দাবি এটি পুরো পরিকল্পিত হত্যাকাণ্ড। কি পরিকল্পনা হাত কেটে বলতো বেঁচে থাকতো, জানা কেটে বলতো একটা বেঁচে থাকতো বাইরে করে। আমি দৃষ্টান্ত শাস্তি চাই। তুহিনকে যদি একটি পা কেটে ফেলতো, হাত কেটে ফেলতো, আমি সম্পাদক হিসাবে কিন্তু স্বাভাবিক মেনে নিতে পারতাম। কিন্তু যখন তাকে কুবিয়ে হত্যা করছে, ঘাড়ে কুবিয়েছে, আমার কাছে মনে হয়েছে হত্যার যে সিসি ফুটেজগুলি দেখেছি এটি পরিকল্পিত। পুলিশের ধারণাও হত্যার পেছনে রয়েছে অন্য রহস্য। ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ। ইঙ্গিত থাকতে পারে হানি ট্র্যাপও। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 থেকে 5 জনকে শনাক্ত করা গেছে, যাদের কেউই স্থানীয় নন। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে আসলে, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই সাংবাদিক উনি একটা বিষয়ের ছবি তুলতেছিলেন। ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। আহত বাদশা মিয়ার কাছ থেকেও তেমন তথ্য পাওয়া যায়নি। তার সাথে ওই নারীর কেমন সম্পর্ক চলছে সেই তদন্ত। বাদশা যে ছেলেটা ছিল, বাদশার সঙ্গে যে বাগবিতণ্ডা ছিল বা হাতাহাতি হয়েছে, তারপরেই তো আসলে মূলত ওই ছবিটা ওটাকে কেন্দ্র করে মূলত এটা হয়েছে। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, সে তো আহত ছিল, সে আসলে তেমন কথা বলতে পারে না আসলে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলমান। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি দ্রুতই জানা যাবে নৃশংস এই ঘটনার প্রকৃত কারণ। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মোটামুটি আসামিদের শনাক্ত করতে পেরেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, গাজীপুর। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা। এ সময় হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। সেই সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের পর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতেও বিক্ষোভ করেছেন গণমাধ্যম কর্মীরা। দুপুরে জেলার সকল সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের হয়। পরে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। সেখানেই সভা করেন গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, গুম, খুনের বিচার দাবি করেন। পরে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি তোলেন। গাজীপুরের টঙ্গীতে 3টি ব্যাগ থেকে উদ্ধার খণ্ডিত মরদেহটি নরসিংদীর অলির। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত মোহাম্মদ অলি আজমেরি পরিবহনের একটি বাসের হেলপার। তবে হত্যার মোটিভ এখনও জানা যায়নি। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে অজ্ঞাত 2 যুবকের বস্তাগুলো রেখে যাওয়ার দৃশ্য। টঙ্গীর স্টেশন রোড এলাকা। ঘড়ির কাঁটায় তখন প্রায় ভোর 6টা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সড়কে বেরিয়েছে মানুষ। হঠাৎ সেখানে হাজির অজ্ঞাত 2 যুবক। 2 যুবকের মুখেই ছিল মাস্ক, একজনের মাথায় ক্যাপ।
মহাসড়কের পাশে 3টি ব্যাগ রেখে দিব্যি লাপাত্তা তারা। বেশ কিছুক্ষণ পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যাগগুলো নজরে পড়ে পথচারী এবং স্থানীয় দোকানীদের। সেগুলো খুলতেই ভেতরে মেলে মরদেহের খণ্ডিত অংশ। ব্যাগ রাখা দেখছি, পরে হয়েছে যে মানে অনেকক্ষণ যাবত রাখা ছিল কিন্তু কেউ আসতেছে না। পরে একজনরে বললাম যে দেখেন ওইটা কি, অনেকক্ষণ যাবত সবাই বলতেছে যে এটা হচ্ছে যা রাখা। পরে হয়েছে যে সে কী করলো, ওইটা খুলছে, খুলে দেখে মানে খোলার পরে যে দুর্গন্ধ বের হয়েছে, বের হওয়ার পরে তারপরে হয়েছে যে পুলিশ টুরগাড়ুড়া করা ভাগ করে আর এবং প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে, পচা গেছে। আইয়া দোকানটা খুলতে আসি, দেই ব্যাগ দুইটা, আর কিছু জানি আমি দোকান খুলতে আসি। গরু যখন জবাই করলে দূরিটা দেখা যায় এরকম মনে হচ্ছে, আমি মনে হচ্ছে মানুষ। তারপর সাথে সাথে পুলিশ নিয়ে আইলাম। প্রত্যক্ষদর্শীরা জানান 8 টুকরো দিয়ে ভর্তি ছিল ব্যাগ 3টি, ছিল না মস্তক। ব্যস্ততম মহাসড়কের পাশে এভাবে খণ্ডিত মরদেহ রেখে যাওয়ার ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। বর্তমান অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। প্রায় জায়গায় এরকমের লাশ, গুম, খুন এরকম দেখা যাচ্ছে। সরকার তো কঠিনভাবে ট্যুর নেয় না, কিছুই কোনো আইন প্রশাসনের উপরে কোনো আমরা আশা ভরসা করতে পারি না জীবন নিয়ে। এই রাস্তাটার মধ্যে চলাচল করতে গেলে আপনার খুব ভয়াবহ চলাফেরা করা লাগে। আপনি সন্ত্রাসী, বিরাট সন্ত্রাসী। আপনি আব্দুল্লাহপুর থেকে স্টেশন মুখ্যমন্ত্রী। মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অলি, নরসিংদীর বাসিন্দা তিনি। হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটি শনাক্ত করেছি, তার বাড়ি নরসিংদী। আমরা টিভি ফুটেজের পর্যালোচনা করছি। আমরা আসামি ধরার জন্য দ্রুত আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করি এই ঘটনার সাথে যারা আছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করে না, এমন প্রশ্ন তুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে তিনি দেশকে অস্থির করতে চান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতনী সমাবেশে এসব কথা বলেন তিনি। শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিকশাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ, সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তো পালানোর পরেও কিন্তু ওনার ষড়যন্ত্র কিন্তু থামছে না। মৌলভীবাজার শহরে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান হত্যার ঘটনায় এখনও কেউ আটক হয়নি। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কেও নিশ্চিত নয় পুলিশ। স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত 7:30টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান এফ রহমান ট্রেডিংয়ে ফয়জুর রহমান একাই ছিলেন। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ফয়জুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। সিলেটে ছিনতাইয়ের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে যুবক হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের কিন ব্রিজ এলাকায় হয় এ হত্যাকাণ্ড। নিহতের নাম ডালিম আহমেদ। পুলিশ জানায়, গতরাতে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়ায় ছিনতাইকারী চক্র। এ সময় ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চক্রের বাকিরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় ডালিমকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় সকালে রজব নামে একজনকে আটক করেছে পুলিশ। দোকান নিয়ে জটিলতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন 2 জন। সকালে ক্যাম্পাসের স্টেশন এলাকায় এই ঘটনা হয়। শিক্ষার্থীদের দাবি, রেলের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান পরিচালনা করে আসছিল আওয়ামী লীগের লোকজন। সরকার পতনের পর তাতে বাধা দেয় শিক্ষার্থীরা। এ নিয়ে সকালে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এরই জেরে চালানো হয় হামলা। ঘটনার বিচার ও স্থানীয়দের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে। তারা আমাদের থেকে জায়গাটা জোরপূর্বকভাবে দখলদারিত্বের মাধ্যমে দখল করার প্রচেষ্টায় ছিল, কিন্তু আজ যখন আমরা আমাদের ছাত্রদের তত্ত্বাবধানে কাজটা সম্পন্ন করার প্রয়াসে ছিলাম, তো তখনই তারা হুটহাট করে এসে আমাদেরকে কাজ বন্ধ করার নির্দেশনা দেয়। জায়গা দখল নিয়ে আপনার এই হামলাটা হয়েছে। স্থানীয়রা আমাদের ক্যাম্পাসের একজন ভাইকে মারছেন, উনি ফরেস্ট্রিতে আছেন।
নওগাঁর ২ সীমান্তে আবারও শিশুসহ ১৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে ধামিরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানায়, ধামিরহাটের সাতানা এলাকা থেকে ১৪ জনকে হেফাজতে নেওয়া হয়। তাদের মধ্যে ৭ নারী ও ৩ শিশু। অন্যদিকে সাপাহার বামুনপাড়া সীমান্তে ২ শিশু ও ২ নারীকে পুশিন করা হয়। পরে ১৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যৌনকর্মী পেশাকে নয়, বরং নারী অধিকার নিশ্চিতেই নারী সংস্কার কমিশন করা হয়েছিল। এই মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, এটাকে কেউ কেউ ভুল বুঝে সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে কথা বলেছেন। একে দুঃখজনক মন্তব্য বলেন তিনি। বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই কন্যাদের সম্মাননা অনুষ্ঠানে ফরিদা আক্তার বলেন, কেউ স্বেচ্ছায় যৌন পেশা বেছে নেন না। জীবনের তাগিদে বাধ্য হয়ে যারা এই পেশা বেছে নেন, তাদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চেয়েছে সরকার বলেও জানান তিনি। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে যৌনকর্মী পেশাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আয়োজকদের এমন সমালোচনার জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা নারীদের সম্মাননা দেওয়া হয়। তারপর শহীদ হয়েছে এবং নানা পরিস্থিতিতে পড়ে তারা কিন্তু এই পেশায় আসছে। তখন আমাদের দায়িত্বটা কি? তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে অধিকারটা দেওয়া। সবচেয়ে বড় কথা যেটা হলো, তাদের যে সন্তানরা, সেই সন্তানরা কোনো অধিকার পায় না, তারা তো কোনো দোষ করেনি। এই কথাগুলো আসলে নারী কমিশন রিপোর্টে বলার চেষ্টা হয়েছিল। সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সকালে রথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মহাসড়কে জুমার নামাজ আদায় করেন তারা। এ সময় বক্তারা বলেন, শেরি বাংলা মেডিকেল সহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে চলছে নানা অব্যবস্থাপনা, এতে সেবা বঞ্চিত মানুষ। বাড়ি ভাড়া ইস্যুতে বিতর্কের মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনার আলী। তার বিরুদ্ধে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং বাড়ি ভাড়া বৃদ্ধির অভিযোগ ওঠে, যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী। সমালোচনার মুখে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পদত্যাগের কথা জানান রুশনারা। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠে লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়া শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ব্রিটিশ এমপি রুশনার আলী। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে রেন্টাল রাইটস বিলের পক্ষে ভোট দেন রুশনারা, যেখানে বলা হয় ভাড়াটিয়া উচ্ছেদের 6 মাসের মধ্যে ওই বাড়ির ভাড়া বাড়ানো যাবে না। এবার স্বয়ং এই এমপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের। সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রুশনারা আলীর বিরুদ্ধে ব্রিটেনের ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এতে বলা হয়, ইস্ট লন্ডনের বো এলাকায় অবস্থিত রুশনারা আলীর ওই বাড়িতে মাসিক ৩,৩০০ পাউন্ড ভাড়ায় 4 জন ভাড়াটিয়া থাকতেন। তাদের নির্ধারিত মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর গেল নভেম্বরে 4 মাসের নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। পরে বাড়িটি ভাড়ার জন্য 4,000 পাউন্ড মাসিক ভাড়ায় আবারও তালিকাভুক্ত করা হয়। এ নিয়ে দলের ভেতরে বাইরে তোপের মুখে পড়েন রুশনারা আলী। গৃহহীন বিষয়ক মন্ত্রী হওয়ার পরও কিভাবে এ ধরনের পদক্ষেপ নিলেন রুশনারা, তাই নিয়ে চলছে বিতর্ক। রেন্টার্স রিফর্ম কোয়ালিশন ও ভাড়াটিয়া অধিকার সংগঠন এখন রুশনারা আলীর পদত্যাগও দাবি করে। অবশেষে চাপের মুখে গৃহহীন বিষয়ক মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন রুশনারা। চিঠিতে নিজের পদত্যাগের বিষয়টি জানান রুশনারা আলী। বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট। 2010 সাল থেকে লাগাতার 5 বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। গেল বছর লেবার পার্টির হয়ে নিরঙ্কুশ বিজয়ের পর ব্রিটেনের গ্রেহাউন্ড কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিলেটি কন্যা রুশনারা আলী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে, এমনটা বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
রাজধানীর একটি হোটেলে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার ঢাকা সেন্টারের আয়োজনে ছিল দিনব্যাপী অনুষ্ঠান। চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে উপদেষ্টা এসব কথা বলেন। চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল অংশ নেয় এই প্রদর্শনীতে। রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে অন-সাইট ও অনলাইন কনসালটেশন, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং, অনুবাদ সেবা এবং বিমানবন্দরে পিকআপ সুবিধা সহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন। পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে রান ফর ফেয়ার সিটি নামে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোরে আগারগাঁও পরিবেশ অধিদপ্তর থেকে ম্যারাথন শুরু হয়। পরিবেশবাদী সংগঠন ব্রাইটার্স ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে আয়োজন করে। 7.5 কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করে 500 জন। 25.30 সেকেন্ডে 7.5 কিলোমিটার দৌড় শেষ করে প্রথম হয়েছেন আশরাফুল আলম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন পলাশ শেখ ও মোহাম্মদ ওয়ালিউল্লাহ। দৌড়ের গুরুত্ব তুলে ধরে ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, শরীর গঠনে দৌড়ের বিকল্প নেই। রোগমুক্ত ও হাসপাতাল থেকে দূরে থাকতে নিয়মিত দৌড়ানো উচিত। অনুষ্ঠানে ঢাকা উত্তরের প্রশাসক বলেন, ন্যায্যতার নগরী গড়ে তুলতে নগরবাসীদের সচেতন হতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই রানিংয়ে আসেন, সব সময় আশা করে বা এই শরীর সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে। পরিবেশের জন্য আসলে গাছ লাগানো অবশ্যই দরকার, আর তাছাড়া রান করা স্বাস্থ্যের জন্য উপকার। রানটা হচ্ছে আমাদের ডাক্তার থেকে দূরে থাকার জন্য, মূলত এই রানটাই হচ্ছে আমাদের হসপিটাল থেকে দূর রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য সবাইকেই রান করার প্রয়োজন। শহর নিয়ে আমরা যখন কথা বলবো, শহরের শুধু সুবিধা না, শহরের ব্যাপারে একটা ন্যারেটিভ থাকা দরকার। সকলেই শহরের ন্যায্যতা নিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে এই শহরে যারা আছেন সকলের জন্য একটা ইকুইটেবল জীবন আমরা তৈরি করতে পারব। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পোগমি ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে কোয়ালিফায়ার রাউন্ড আয়োজন করছে ওয়ান ব্যাগ ট্র্যাশ বাংলাদেশ। আগামী 16 আগস্ট ঢাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নির্বাচিত বিজয়ী দল বিশ্ব আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রতিযোগিতাটি সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলবে। কেন পারলো না, এটা একটা ভাইটাল কোশ্চেন আপনাদের হইতে পারে। জাপানিজরা 2008 সাল থেকে এই যে ময়লা আবর্জনা কুড়ানোর যেই ভলেন্টারি যে কাজটা আমরা করে থাকি, এই কাজটাকে তারা একটা স্পোর্টসে নিয়ে গেছে। তারা স্পেসিফিক কিছু রুলস রেগুলেশন দিয়ে এই খেলাটাকে একটা স্পোর্টসে রূপান্তর করে এবং সেটা তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। 2025 সালে এই খেলাটার জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং এই খেলাতে, এই বিশ্বকাপে এবছর প্রায় 34টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।